ওয়াকারুজ্জামান সেনানিবাসে বসে 626 জন লোককে দেশের বাইরে পাঠায় নাই। কি করেছে জানেন? ওখানে বেশ কিছু লোকজন এখনো আছে তার আতিথ্যতায়। ওয়াকারের এই ভণ্ডামি, ওয়াকারের এই অপতৎপরতা কন্টিনিউয়াসলি আমি আপনাদেরকে বলে যাচ্ছি, কারণ একটা মাত্র কারণে, কারণ বাংলাদেশে ছাত্র জনতা যে আন্দোলন করে হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে চাচ্ছে এবং বাংলাদেশকে অন দ্য রাইট ট্র্যাকে দিতে চাচ্ছে, এটাকে একজন মানুষ শুধু ব্যাহত করতে পারে, সেটা হচ্ছে ওয়াকারুজ্জামান। ওয়াকারুজ্জামান সেনানিবাসে বসে 626 জন লোককে দেশের বাইরে পাঠায় নাই। কি করেছে জানেন? ওখানে বেশ কিছু লোকজন এখনো আছে তার আতিথ্যতায়। আতিথ্যতায় থাকায় সে কি করতে পারছে আপনাদেরকে আমি বলি। বাংলাদেশকে একটা বা দুইটা জায়গা আছে যেখানে কমপ্লিট ইমিউনিটি রয়েছে। কমপ্লিট ইমিউনিটির জায়গাটি কি দর্শকবৃন্দ আপনারা জানেন কোথায়? বঙ্গভবন। বঙ্গভবনে ইমিউনিটি রয়েছে। বঙ্গভবনে কোন সার্চ ওয়ারেন্ট হবে না। বঙ্গভবনে ওখানে গিয়ে কেউ সার্চ করে ওখান থেকে কাউকে বের করে আনবে না। বঙ্গভবনে বেডরুমের অভাব নাই, লুকিয়ে থাকারও অভাব নাই, মাজারেরও অভাব নাই, স্টাফ কোয়ার্টারেরও অভাব নাই। এখন দর্শকবৃন্দ, আমার বিশেষ সোর্স কয়েকটা সাবজেক্ট আমাকে আপডেট করেছে, যে সোর্স গুলো ইচ্ছাকৃতভাবে যারা আমাকে অবহিত করেছে তারা আর্মির ইউনিফর্ম পরে এখনো চাকরি করে। তাদেরকে আমি বিপদে ফেলতে চাই না, যারা কন্টিনিউয়াসলি যোগাযোগগুলো রক্ষা করে। পুলিশের বেশ কিছু দেশপ্রেমিক যারা আমার সাথে সরাসরি কমিউনিকেট করে, কোন এক সময় তাদের নাম চলে আসবে আমার টিভি স্ক্রিনে, আমি দেখাবো যখন বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র পুনরুদ্ধার হবে। সাবজেক্টটা কি করছে ওয়াকার? শিরিন শারমিন, স্পিকার শিরিন শারমিনকে এসে বাংলাদেশে রেখেছে একটা উদ্দেশ্যে। যেই মুহূর্তে সবকিছু বিয়ন্ড কন্ট্রোল যাবে, অর্থাৎ নিয়ন্ত্রণের বাইরে যাবে, তার প্ল্যান শিরিন শারমিনকে দিয়ে এবং চুপ্পুকে দিয়ে অন্তর্বর্তী সরকারকে টপল করবে। কারণ একটা জায়গায় সে ধরে রেখেছে বাংলাদেশের পুরনো কনস্টিটিউশনে অন্তর্বর্তীকালীন সরকার বলতে কোনো জায়গা নাই, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো অপশন নাই। তো তারা শিরিন শারমিনকে লালন পালন করে রেখেছে। দর্শকবৃন্দ, আমি আজকের যে কথাটা বলছি, গত সপ্তাহে পরিস্থিতিটা এমন ছিল, শিরিন শারমিন ক্যান্টনমেন্টের ভিতরে একটা পার্কে ঘুরতে গিয়েছে, তাকে অ্যাকম্পেইন করেছে ওয়াকারের বাসার লোকজন। এখন একটা বিষয় আপনাদেরকে অনেকে বলবে যে তোমরা একজন গুজব তৈরি করছে। দর্শকবৃন্দ, একটা সাবজেক্ট গুজব তৈরি আমি করছি। জেনারেল ওয়াকার যখন রওয়া ক্লাবে মন্তব্য করতে যাচ্ছিল, ওখানে রয়ের বেশ কিছু লোকজন ছিল, ওখানে হিন্দুস্তান টাইমস এবং ভারতীয় মিডিয়ার কিছু লোকজন ছিল। আপনারা কি জানেন যে জেনারেল ওয়াকার জানতেন যে বক্তব্যের পরপরই এটা ভারতের মিডিয়া পিক করবে এবং ভারতে এটাকে কিভাবে পোর্ট্রেট করা হবে, ওয়াকার সেটা জানত। এবং আরো একটা কথা, ওয়াকার সুযোগ বুঝে দেশের পরিস্থিতি এমন ভাবে ব্যাখ্যা করে উনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে গেলেন। দেশের পরিস্থিতি এত খারাপ, উনি আর নিয়ন্ত্রণ করতে পারছে না, এই জন্য দেশের এই পরিস্থিতিতে নপুংসকের মতো, তাহলে হলো না সে পালায় গেল দেশ থেকে? না, সে পালায় যায় না। ওখানে কেন গেছে জানেন? ওখানে ভারতীয় প্রতিরক্ষা দপ্তরের, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতীয় রয়ের সিনিয়র অফিসাররা এখন সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে, এই মুহূর্তে তারা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে। ওয়াকার ওখানে গেছে বৈঠক করার জন্য। আরো একটা কথা, এখন আপনারা আমাকে বলবেন যে ওয়াকার বেডরুমে বিক্রম মিস্ত্রিকে বসায় মিটিং করতে পারে, সে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে গিয়ে কথাটা বলবে কেন? আপনার মনে হচ্ছে না বেডরুমে গিয়া তার বউয়ের জায়গায় মিস্ত্রিরে বসাইয়া সে সেই থেকে আজ পর্যন্ত যেই গালিগালাজ গুলো শুনতেছে, একটু বোধহয় টায়ার্ড হয়েছে, তার হার্টের বোধহয় একটু সমস্যা হয়েছে। জেকব মিল্টনকে একটু থামানো জরুরি হয়ে পড়ছে। আবার অনলাইনে আমার মতো আরো 2-4 জন আছে, তার জন্য সবসময় কামান ডাকতে থাকে। তো কয়জনের কামানের গোলা সে সহ্য করবে? একটু আফ্রিকা গেছে,
আফ্রিকা গেছে আরো একটা কারণে, একটা অজুহাত তৈরি করলো, ওখানে গেছে কন্টিনজেন্টের জন্য। আপনারা আমাকে একটা কথার জবাব দেন, যেখানে দেশের জরুরি অবস্থার মতো একটা পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার মতো পজিশনে নাই, তার নিজের ব্যাখ্যায় মিলিটারিকে পাঠাচ্ছে, পুলিশ পাঠাচ্ছে, বিডিআর এর অফিসার হচ্ছে আর্মির অফিসার, সেক্ষেত্রে সে 3 দিনের সফরে যাবে আফ্রিকায়। অর্থাৎ কি জানেন, দেশের পরিস্থিতির চেয়ে তার কাছে ইম্পর্টেন্ট হলো আফ্রিকায় গিয়ে একটা ক্লিনিকের উদ্বোধন করা। আর কখন, এমন একটা মুহূর্তে উনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে ভিজিট করতে গেলেন, যে মুহূর্তে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র লোকজনরা ওখানে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র লোকজনরা ওখানে, ভারতের সিনিয়র আর্মি অফিসিয়ালরা ওখানে, ঠিক ওই মুহূর্তে ওয়াকারকে ওখানে যেতে হবে। দর্শকবৃন্দ, 2-2 4 মেলানোর দায়িত্ব আপনার। আমি আপনাদেরকে সিনারিও বলছি। এবং আরো একটা কথা আমি বলেছি, বঙ্গভবনে কমপ্লিট ইমিউনিটি থাকে, ওখানে পুলিশরা চেক করতে যায় না। আপনাদের মনে আছে তো, বিচারপতি সত্তার যখন বিএনপির প্রেসিডেন্ট, তখন কোন মন্ত্রীর বাসার থেকে কোথাকার ছাত্র দলের, যুব দলের হাইজাকারদের অ্যারেস্ট করা হয়েছে। এরশাদ সাহেব একটা অজুহাত তৈরি করছিল না, খেয়াল আছে? কিন্তু একটা কথা, আজকে ওয়াকারুজ্জামান বাংলাদেশের ক্যান্টনমেন্টের ভিতরে যেভাবে লোক 626 জনকে রেখেছিল, এখন অত্যন্ত যত্নের সাথে শিরিন শারমিনকে ওখানে খুব ভালোভাবে রেখেছে একটা কারণে, যদি শিরিন শারমিনকে ব্যবহার করা যায়। কেন যায়? ভারত ওয়াকারকে সাপোর্ট করছে, শিরিন শারমিনকে সাপোর্ট করছে, চুপ্পুকে সাপোর্ট করছে, আর বিপরীতে কে আছে? ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকালকে আওয়ামী লীগের একেবারে বঙ্গবন্ধু ফ্যামিলির এক সদস্যের মুখের কথা, আরে ডক্টর ইউনূস সাহেব ইনএফেক্টিভলি, উনি তো ইনএফেক্টিভ, এই লোকটা কিছুই করতেছে না, এই লোকটা হুবড়ি, এই লোকটা বাজে, ডক্টর ইউনূসকে গালি দিচ্ছিলেন। আমি অনেকক্ষণ তার কথা শোনার পরে তার মুখের দিকে তাকাই আমি একটা কথা বললাম। আমি তাকে একটা উদাহরণ দিয়েছিলাম দর্শকবৃন্দ, সেটা কি জানেন? আমি একসময় মেসি নামে আমেরিকা একটা ডিপার্টমেন্টাল স্টোর আছে, আমি ওটার ডিরেক্টর অফ অপারেশন ছিলাম। আমাকে একটা জায়গায় পোস্টিং করা হলো, যেখানে কালোরা আমাকে পছন্দ করতো না, যে ব্লাডি বাংলাদেশি, হাউ হি বিকাম ডিরেক্টর অফ অপারেশন, আমাকে পছন্দ করতো না। ইন্ডিয়ানরা পছন্দ করতো না, হাউ এ ব্লাডি বাংলাদেশি বিকাম ডিরেক্টর অফ অপারেশন। পাকিস্তানিরা পছন্দ করতো না, হোয়াই এ ব্লাডি বাংলাদেশি গাই বিকাম এ ডিরেক্টর অফ অপারেশন। সাধারণত আমাকে পছন্দ করতো না, কালার্ড একটা লোক কেন ডিরেক্টর অফ অপারেশন হইলো। আমি এই গল্পটা কেন শোনাচ্ছি জানেন? আমাকে পাঠানো হলো $1.9 বিলিয়ন একটা স্টোরে ডিরেক্টর অফ অপারেশন করে। স্টোরটার নাম মেসিস এবং স্টোরটার লোকেশন ছিল রুজভেল্ট ফিল্ড মল, মেসিস, লং আইল্যান্ড, নিউ ইয়র্ক। আমি যখন ওখানে গেলাম, আমি ওখানে যাওয়ার পরে কয়েকটা জিনিস দেখলাম। কি দেখলাম জানেন? আমাকে ইগনোর করা হচ্ছে, অথচ my position is the mother of the store, senior position of the store, director of operation. আমাকে ইজ্জত দিচ্ছে না, আমাকে উত্তর দক্ষিণ দেখাচ্ছে। এখন আমি একা একা চারিদিকে ঘুরতাম, আর একা একা আমি চিন্তা করতাম যে আমি যদি আমার বসকে ফোন করে বলি যে আমার কথা কেউ শুনতেছে না, তাহলে কি হলো জানেন? I'm disqualified, I'm not a good manager. আর আমি যদি কাউকে বলি অমুক আমাকে ইগনোর করতেছে, অমুক এইটা করতেছে, অমুকটা দিয়ে আমি কাজ করাইতে পারতেছি না, দেন আই এম নট কোয়ালিফাইড ফর দ্য পজিশন। তখন টম হপকিন্সের একটা কথা আমার মনে পড়লো। টম হপকিন্স একটা কথা বলছে, if you fell into this type of situation, watch carefully everything, watch carefully, absorb everything, learn the pattern of the ignorance, and find your strength, inner strength, and try to stand on your feet and try to coordinate the people who are loyal to you. এখন আমি ওখানে কি করছিলাম আমার এখনো মনে আছে। সাদারা আমাকে পছন্দ করতো না, গে লেসবিয়ানরা আমারে পছন্দ করতো না, কারণ আমি গে লেসবিয়ান পছন্দ করতাম না, এটা কুইন সেন্টার মল থেকে তারা জানতো। কিন্তু একটা কাজ আমি করেছি, ধীরে ধীরে 3 মাস, 4 মাস, 6 মাস, 8 মাসের ভিতরে আমি স্টোরের পুরা গ্রিপ নিয়ে নিলাম। কেন জানেন? ধীরে ধীরে আমাকে ম্যানেজ করতে হয়েছে। যারা আমাকে পছন্দ করতো না তাদের সাথেও আমি কাজ করে ধীরে ধীরে আমি আমার এফেক্টিভনেস ধীরে ধীরে তাদের ভিতরে ঢুকালাম।
আমার কোয়ালিটি দিয়ে আমি ধীরে ধীরে আই বিকাম ওয়ান অফ দ্য সাকসেসফুল সিনিয়র ম্যানেজার ফ্রম এসিস। এখন এই উদাহরণটা কেন দিলাম? আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোন দুঃস্বপ্নেও আমার সাথে তুলনা করি না। ডক্টর মোহাম্মদ ইউনূস ইজ দ্য পাইওনিয়ার, এ গাই উইথ এ হাই রিগার্ডস ফ্রম ওয়ার্ল্ড ওয়াইড। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস উনি যখন দেশে গিয়েছেন, আপনারা একটা কথা মনে রাখেন, উনি ফ্রান্স থেকে বাংলাদেশে গেলেন, প্যারিস থেকে। বাংলাদেশে যাওয়ার পরে ওনার চারিদিকে বসায় দেওয়া হলো ওয়াকারের লোকজন, ভারতীয় লোকজন, আওয়ামী লীগের লোকজন, তল্পি বাহক যারা হাসিনার পা চেটে জীবন চালিয়েছে তাদেরকে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস ওখানে ঢোকার সাথে সাথে সে যদি বলে এ আমার কথা শোনে না, এরে বাদ দাও, ওরে বাদ দাও, ওরে বাদ দাও, how does it look like? Then ডক্টর মোহাম্মদ ইউনূস ওখানে বসে একটা জিনিস বলতে পারত, বা লোকজন তখন পয়েন্ট আউট করতো ওনার কাছে সবই খারাপ, উনি কারোর সাথে কাজ করতে পারে না, হি ইজ নট এ টিম প্লেয়ার, হি ইজ নট এফেক্টিভ ম্যানেজার, হি ক্যান নট ওয়ার্ক এফেক্টিভলি উইদিন দ্য ইমার্জেন্সি। ডক্টর মোহাম্মদ ইউনূস একটা কাজ করেছে কি জানেন? জাহান্নামের মধ্যে থেকে চেষ্টা করছে ওখান থেকে ভালো কিছু পিক করে টোটাল কোঅর্ডিনেশনের মাধ্যমে একটা ভালো দিক তৈরি করার জন্য। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম দিন থেকে যদি উনি বলতো আমি স্টিম রোলার চালাবো, আমাকে একজনে বলছে ওনার একটা স্টিম রোলার চালানোর পজিশন ছিল, বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন তখন ক্ষমতায়, উনি পারতেন বাংলাদেশে ঢুকেই ওয়াকারকে স্যাক করতে পারতেন, বিমান ও নৌবাহিনীর প্রধানকে স্যাক করে চুপকে লাথি মেরে ওখান থেকে বের করে পুরো ক্ষমতাটাকে কনসলিডেট করতে পারতেন। এখন আরো একটা কথা, আমার ব্রেন দিয়ে কেন আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাজ করতে যাব? উনি যদি ওটা তখন না করে থাকেন, হি হ্যাজ হিজ প্ল্যান, হি হ্যাজ হিজ পয়েন্ট। এখন আপনারা অনেকে ব্রেন দিয়ে চিন্তা করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস বাইডেন যখন ক্ষমতায় ছিল সবই তো তার ফেভারে ছিল, কেন ওয়াকারকে নৌবাহিনীর বিমান বাহিনীর প্রধানকে লাথি মেরে বের করে দিয়ে চুপ্পুকে ঘাট ধরে ওখান থেকে বের করে দিয়ে কেন এটা করেন? কয়েকটা কারণে। কারণগুলো কি এটা ডক্টর ইউনূস বলতে পারবে, কিন্তু একটা জিনিস আমি জানি, কোন একটা দেশকে ম্যানেজ করতে গেলে কোন একটা একজন অ্যাডমিনিস্ট্রেটর ওই দেশে ঢুকেই বলতে পারে না get the fuck out, I'm taking it over, এই কথা বলতে পারে না। যার যার পজিশন থেকে তাকে চালাতে হবে। কিন্তু একটা কথা আপনাদের সবার মনে রাখতে হবে, বিএনপি তাকে কোঅপারেট করে নাই, আওয়ামী লীগ তাকে তো কোঅপারেটের প্রশ্নই আসে না, ইভেন দ্যাট জামাত ইসলামী পর্যন্ত তাকে কোঅপারেট করে নাই, ইন এ সেন্স যেভাবে কোঅপারেট করলে উনি এফেক্টিভলি রুল করতে পারবে সেটা করে না।